আসসালামু আলাইকুম। হাসপাতাল থেকে একের পর এক মিসিং হচ্ছে বাচ্চা। এই নিউজ পত্রিকায় আসার পর নেড়েচেড়ে বসে পুলিশ প্রশাসন। সন্দেহভাজন হিসেবে অ্যারেস্ট করা হয় হাসপাতালের ওয়ার্ড বয় জিভাকে। জিভার কাছ থেকে তারা এমন কিছু জানতে পারে যা অবাক করে দেয় পুলিশকে। পুলিশ কি পারবে শেষ পর্যন্ত বাচ্চা চুরির রহস্য ভেদ করতে? তাই জানতে চলেছি আমাদের আজকের মুভিতে। আজ এক্সপ্লেন করব 2025 সালে রিলিজ হওয়া তামিল মুভি পেরানুম পেরুঙ্কু বামুম। তো চলুন আর দেরি না করে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমরা জিবা নামের এই লোকটিকে দেখি। জিবা ট্রেনে করে কোথাও যাচ্ছিল। মধ্যবয়সী জিবাকে দেখতে সাদাসিধে মনে হলেও সে মোটেও তেমনটা ছিল না। ওই দিন রাতে সে ট্রেনে একজন লোককে বেঁধে রেখে টর্চার করে মেরে ফেলে। এরপর সে ডেড বডিটি টুকরো টুকরো করে কেটে কিছু অংশ ট্রেনে আর কিছু অংশ ট্রেনের বাইরে ফেলে দেয়, যাতে কেউ মৃত লোকটিকে আইডেন্টিফাই করতে না পারে। পরের সিনে আমরা দেখি যে জিবা একটি হাসপাতালে এসেছে। এই হাসপাতালে জিবা ওয়ার্ড বয়ের কাজ করে। সে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে তার একজন কলিগের সাথে হাসপাতালের ডিনের ব্যাপারে কথা বলছিল। সে তার কলিগকে বলে যে হাসপাতালের ডিন অনেক বছর ধরে এখানে নানান অবৈধ কাজ করে যাচ্ছে। হায়ার অথরিটিকে আমাদের এই ব্যাপারে জানানো উচিত। আমি ঠিক করেছি সব প্রমাণ সহ মেইল করব। জিবা যখন তার কলিগের সাথে কথা বলছিল, তাদের পেছনের টেবিলে বসেছিল এই লোকটি। এই লোকটি একটি পত্রিকায় সাংবাদিকের কাজ করত। সে আড়ি পেতে জিবা ও তার কলিগের সব কথা শুনে তার পত্রিকায় নিউজ করে দেয়। এই নিউজ পত্রিকায় ছাপা হলে মুহূর্তেই সারা দেশে তা ভাইরাল হয়ে যায়। পরের সিনে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুথু পান্ডেকে দেখানো হয়। মুথু পান্ডে আগে একজন ডাক্তার ছিল। রাজনীতিতে এসে সে ধীরে ধীরে ডাক্তারি ছেড়ে দিয়ে এখন পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে গেছে। তাকে মিডিয়ার লোকেরা হাসপাতালের ক্রাইমের ব্যাপারে জিজ্ঞেস করলে মুথু পান্ডে তাদের প্রশ্নের কোনো জবাব দেয় না। সে মিডিয়াকে বলে তদন্ত হবে আর তার রিপোর্ট পেলে সব জানা যাবে, এই বলে সে চলে যায়। এদিকে সেই সাংবাদিক নিউজে জিবার নাম উল্লেখ করে নিউজ করেছিল। এজন্য হাসপাতালের ডিন জিবাকে ডেকে অনেক বকাঝকা করে। সে বলে যে তোমার সাহস কি করে হয় যে হাসপাতালের আমার নাম খারাপ করার? কত টাকা খেয়ে ওই সাংবাদিকের কাছে এসব বাজে কথা বলেছ? জিবা বলে, স্যার আমি কারো কাছে কিছু বলিনি আর কারো কাছ থেকে 1 টাকাও নেইনি। আর এই নিউজে আমার নাম কিভাবে আসলো তাও আমি জানি না। বুঝতে পারছি না ওই সাংবাদিক কোথা থেকে এসব নিউজ পেয়ে আমার নাম জুড়ে দিয়ে নিউজ ছেপে দিয়েছে। ডিন তখন জিবাকে ওয়ার্নিং দিয়ে তার রুম থেকে বের করে দেয়। পরের সিনে মিনিস্টার মুথু পান্ডের সাথে দেখা করার জন্য রত্নাবেল ও শক্তিবেল নামের দুজন লোক আসে। মুথু পান্ডে, রত্নাবেল ও শক্তিবেল তিনজনই একই জাতির। ইন্ডিয়াতে জাত বা বর্ণ প্রথা এখনো চালু আছে। এই তিনজন নিজেদেরকে উঁচু জাতের মনে করে। এদের মধ্যে শক্তিবেল তাদের জাতির প্রধান। এদিকে সে হাসপাতালের বিরুদ্ধে আরেকটি অনিয়মের নিউজ টিভিতে প্রচার করা হয়। সেই নিউজে দাবি করা হয় যে হাসপাতাল থেকে একের পর এক নবজাতক বাচ্চারা চুরি হয়ে যাচ্ছে। কোনো বাচ্চা চুরির বড় র্যাকেট হয়তো এই কাজগুলো করছে, কিন্তু এত অনিয়ম অভিযোগের পরও হেলথ মিনিস্টার কোনো ব্যবস্থা নিচ্ছে না ওই হাসপাতালের বিরুদ্ধে। এই নিউজ দেখার পর মুথু পান্ডে হাসপাতালের ডিনকে তার বাড়িতে ডাকে। সে ডিনকে বলে, হাসপাতালে কি হচ্ছে এসব? হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি করছো? ডিন বলে, স্যার এসব মিথ্যে কথা, এমন কিছুই হচ্ছে না হাসপাতালে। এসব জিবা নামে একজন ওয়ার্ড বয় ছড়াচ্ছে। আপনি তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য বের হয়ে যাবে। মুথু পান্ডে তখন বলে, ঠিক আছে, আমি জিবাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। এরপর মুথু এসপির সাথে এ ব্যাপারে কথা বলে। এসপি একজন এসআই কে হাসপাতালে পাঠায় জিবাকে অ্যারেস্ট করার জন্য। এসআই রবি জিবাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে না নিয়ে গিয়ে একটি ছোট লজে নিয়ে যায়। সে সেখানে জিবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে জিবা রবিকে হাসপাতালের ব্যাপারে এমন কিছু তথ্য দেয় যা শুনে ওই এসআই শকড হয়ে যায়। জিবা রবিকে কি বলেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর রবি এসপির কাছে গিয়ে জিবা তাকে যা যা বলেছে সবকিছু তাকে বলে। সব শুনে এসপি বলে, জিবা যা বলেছে তা যদি মিডিয়ার কাছে যায় তবে অনেক বড় বড় লোক সমস্যায় পড়ে যাবে। এই কেসটি আমাদের কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এক কাজ করো, জিবাকে কোর্টে না তুলে কোনো জজের সামনে হাজির করে 15 দিনের রিমান্ড নিয়ে নাও। রবি তখন এসপির কথা মতো জিবাকে ওই দিন রাতেই একজন বিচারকের কাছে নিয়ে গিয়ে কোর্ট বসিয়ে 15 দিনের রিমান্ড নিয়ে নেয়। এরপর রবি জিবা তাকে যা যা বলেছে তা সত্যি কিনা তা যাচাইয়ের জন্য নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। সে প্রথমে জিবার গ্রামে যায় জিবার সম্পর্কে জানার জন্য। পথে কয়েকজনের কাছে জিবার বাড়ি ঠিকানা জিজ্ঞেস করে অবশেষে রবি জিবার বাড়িতে পৌঁছায়। বাড়িতে জিবার মা একাই থাকে। রবি জিবার মাকে জিবার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জিবার মা তাকে একটা কথারও কোনো জবাব দেয় না।
সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে, যেন সে রবিকে দেখতেই পাচ্ছিল না। জিবার বাড়িতে পুলিশ দেখে তাদের কিছু প্রতিবেশী জিবার বাড়িতে আসে। তারা রবিকে জিবার বাড়িতে আসার কারণ জিজ্ঞেস করে। রবি তাদেরকে বলে যে সে একটি কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছে। এই কেসের সাথে জিবা জড়িত, এজন্য তার জিবার ব্যাপারে কিছু ইনফরমেশন প্রয়োজন। কিন্তু জিবার মা তার সাথে কোনো কথাই বলছে না। রবি তখন একজন লোককে জিবার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোকটি রবিকে জিবার কিছু কাহিনী শোনায়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে 15 বছর আগে চলে যায়। এই গ্রামের উঁচু জাতের একটি ছেলে নিচু জাতের একটি মেয়ের প্রেমে পড়ে। একসময় তারা বিয়ে করে নেয়, কিন্তু সমাজ তাদের এই বিয়ে কখনো মেনে নেবে না। এজন্য তারা গ্রাম ছেড়ে পালানোর প্ল্যান করে। জিবাই দুজনকে পালাতে সাহায্য করে, কিন্তু গ্রামের লোকেরা বাস স্টপ থেকে ওই দুজনকে ধরে ফেলে। এরপর গ্রামে তাদেরকে নিয়ে পঞ্চায়েত বসে। ওই সময় পঞ্চায়েত প্রধান ছিল বর্তমানের হেলথ মিনিস্টার মুথু পান্ডে। নিচু জাতের মেয়ে হয়ে উঁচু জাতের ছেলেকে বিয়ে করায় পঞ্চায়েতের লোকেরা মেয়েটিকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে ভবিষ্যতে গ্রামে আর কেউ এমন ভুল না করে। বিচারে তারা ভরা মজলিসে অনেক লোকের সামনে মেয়েটিকে অনেক টর্চার করে। জিবা ও তার মাও সেখানে উপস্থিত ছিল। সে জলদি করে জিবাকে সেখান থেকে নিয়ে চলে আসে, কারণ পঞ্চায়েত যদি জানতে পারে যে জিবা তাদের সাহায্য করেছিল তবে তারা জিবাকেও কঠিন শাস্তি দেবে। এই ঘটনার পর জিবার মা জিবাকে কেরালায় পাঠিয়ে দেয়। জিবা সেখানে একটি কলেজে ভর্তি হয়। সিন প্রেজেন্টে ফিরে আসে। রবি জিবার ব্যাপারে এই পর্যন্ত জানার পর আরো জানার জন্য কেরালায় আসে। জিবা কেরালায় ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি একটি লজে পার্ট টাইম চাকরি করত। রবি সেই লজের ম্যানেজারের সাথে কথা বলে জিবার ব্যাপারে আরো কিছু তথ্য জানতে পারে। জিবা যে লজে চাকরি করত সেই লজের পাশে একটি চার্চ ছিল। জিবার নিয়মিত সেই চার্চে আসা যাওয়া ছিল। একদিন সেই চার্চের ফাদারের কাছে ওই এলাকারই সারা নামের একটি মেয়ে এসে তার কিছু সমস্যা শেয়ার করে। সে ফাদারকে বলে যে আমার বড় বোন একটি জটিল রোগে ভুগছে। সবাই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। যে কোনো দিন হয়তো সে মারা যেতে পারে। তার মৃত্যুর পর আমার বোনের হাজবেন্ড আমাকে বিয়ে করতে চাচ্ছে। আমার বাবা মাও আমাকে তার সাথে বিয়ে দিতে রাজি, কিন্তু আমি এই বিয়ে করতে চাই না। ফাদার তখন সারাকে সান্ত্বনা দিয়ে বলে, ঈশ্বর তোমার জন্য যেটা মঙ্গলজনক সেটাই দেবে। চার্চ থেকে বের হবার সময় একটি বড় ব্যানার সারার উপর পড়তে যাচ্ছিল, কিন্তু জিবা দ্রুত সেখানে এসে সারাকে বাঁচায়। ওই সময় সারা সান্টা ক্লজের মাস্ক পরে থাকায় জিবা তার চেহারা দেখতে পায় না। পরদিন জিবা কলেজে গেলে আমরা দেখি যে সারাও সে একই ক্লাসে অ্যাডমিশন নিয়েছে। সারা জিবাকে দেখে চিনে ফেলে। সে গতকাল থেকে বাঁচানোর জন্য জিবাকে ধন্যবাদ জানায়। এরপর দিন কাটতে থাকে। সারা ও জিবা অনেক ভালো বন্ধু হয়ে যায়। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষার সময় এসে যায়, কিন্তু পরীক্ষা নিয়ে সারা অনেক টেনশনে ছিল, কারণ বাড়ির সমস্যার কারণে সারা ঠিক মতো পড়াশোনা করতে পারছিল না। কিন্তু জিবা তাকে ভরসা দেয় যে আমি আছি না, তোমার কোনো চিন্তা নেই। পরীক্ষার দিন জিবা সারাকে অনেক সাহায্য করে। এতে সারার পরীক্ষা অনেক ভালো হয়। কিন্তু একদিন সারার বড় বোন মারা যায়। শেষকৃত্য শেষ করে সারার জিজা সারার মাকে বলে যে 2 মাস পর তো সারার পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন সে সারাকে বিয়ে করতে চায়। সারার মাও এতে রাজি হয়ে যায়। সে সারাকে বলে যে বিয়ের জন্য প্রস্তুতি নেই, তোকে বিয়ে দিতে পারলে আমাদের দায়িত্ব শেষ হবে। কিন্তু সারা তার জিজাকে বিয়ে করতে রাজি ছিল না, এজন্য সে অনেক কষ্টে ছিল। হঠাৎ একদিন সে জিবার সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলে। সে জিবাকে বলে যে সে যদি রাজি থাকে তবে সারা জিবাকে বিয়ে করতে চায়। সারার এমন প্রস্তাব শুনে জিবা চিন্তায় পড়ে যায়। তখন তার গ্রামের ঘটনার কথা মনে পড়ে। একই ধর্মের কিন্তু আলাদা জাতের মেয়েকে বিয়ে করলেও গ্রামবাসী তা মেনে নেয় না, আর আলাদা ধর্মের মেয়ে বিয়ে করলে তো গ্রামবাসী তাদের মেরেই ফেলবে। এসব ভেবে জিবা সারাকে বিয়ে করতে মানা করে দেয়। সারা তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। একদিন সারার জিজা সারাকে পিক করতে কলেজে আসে। সারার বান্ধবী তখন জিবাকে বলে যে আজকেই সারার কলেজের শেষ দিন, কাল থেকে তার লাইফ বদলে যাবে। বাড়িতে তার বিয়ের জন্য সব প্রিপারেশন নিয়ে ফেলা হয়েছে। ওই দিন জিবা সিদ্ধান্ত নেয় যে যা হবার হবে, সে সারাকে নিয়ে পালিয়ে যাবে। রাতে সে সারাকে ফোন দিয়ে বলে যে ব্যাগ প্যাক করে বাড়ির বাহিরে আসো, আমি তোমার জন্য বাড়ির বাহিরে অপেক্ষা করছি, আমরা পালিয়ে যাব। জিবার কথা শুনে সারা অনেক খুশি হয়। সে তার ব্যাগে কিছু কাপড় চোপড় নিয়ে খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে আসে। জিবা আগে থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সারা গাড়িতে উঠে বসলে তারা চলতে শুরু করে। এরপর জিবা সারাকে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। এখানে থাকলে জিবার জিজা নিশ্চিত তাদের খুঁজে বের করে ফেলবে। এই জন্য জিবা সারাকে নিয়ে তাদের গ্রামেই ফিরে আসে। জিবার সাথে সারাকে দেখে গ্রামের লোকের অনেক অবাক হয়। জিবার মা তো একেবারে শকড হয়ে যায়। সে জিবা বা সারার কারোর সাথে কথা বলে না, এমনকি সারার হাতে সে পানি পর্যন্ত পান করে না। গ্রামের লোকেদের কাছে জিবা বলেছিল যে সারা একজন হিন্দু আর তার নাম মঞ্জু। এরপর জিবা চেন্নাই একটি চাকরি নেয়। প্রতি সপ্তাহে সে বাড়িতে আসতো। একদিন সারা যখন কোনো কাজে বাহিরে যায়, রত্নাবেল সারের কাছে এসে জিজ্ঞেস করে যে তোমার বাড়ি কোথায়।
তোমার বাবা মায়ের নাম কি? সারা তখন কি বলবে কিছু বুঝতে পারছিল না। ওই সময় একটি পাগল এসে রত্নাবেলের মাথায় আঘাত করে। এই পাগলটি সেই ছেলে যে নিচু জাতের মেয়েকে বিয়ে করায় সবাই মিলে অনেক টর্চার করেছিল আর তার স্ত্রীকে মেরে ফেলেছিল। আর তারপর থেকে সে পাগলের মতো হয়ে গেছে। রত্নাবেল তখন ছেলেটিকে মারধর করে সেখান থেকে ভাগিয়ে দেয়। এসব দেখে সারা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এর কিছুদিন পর সারার একজন বান্ধবী সারার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। কিছুদিন পর তার বিয়ে, এই জন্য সে বিয়েতে সারা ও জীবাকে ইনভাইট করতে এসেছে। সারা ঘরের ভেতরে গেলে জীবার মা সারার বান্ধবীর কাছে এসে সারার জাত সম্পর্কে জিজ্ঞেস করে। সারার বান্ধবী জীবার মাকে বলে যে সারা অনেক উঁচু জাতের মেয়ে। এইটি শুনে জীবার মা অনেক খুশি হয়। সারার প্রতি তার ব্যবহার পুরোপুরি বদলে যায়। সে সারার গলায় একটি সোনার চেইন পরিয়ে দেয়। আত্মীয় স্বজনের সাথে সারাকে পরিচয় করিয়ে দেয়। এর কিছুদিন পরে সারা প্রেগনেন্ট হয়। এটি শুনে জীবার মা আরো বেশি খুশি হয়। সে সারা অনেক যত্ন নিতে থাকে, কারণ তার বংশধর আসতে চলেছে। একদিন জীবার মা সারাকে নিয়ে একটি মন্দিরে যায়। মন্দির থেকে ফেরার পথে সারাদের এলাকার একজন ট্রাক ড্রাইভার সারাকে দেখে চিনে ফেলে। সে সারাও তার পরিবারকে খুব ভালো করেই জানতো। ওই দিন রাতে সারা তাদের বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় রত্নাবেল পেছন থেকে এসে একটি রশি দিয়ে সারার গলা পেঁচিয়ে ধরে তাকে মারার জন্য। আর ওই সময় জীবার মাও ঘর থেকে বেরিয়ে এসে সারার পা চেপে ধরে, যাতে রত্নাবেল সারাকে খুন করতে পারে। তখন আমরা জানতে পারি যে সেই ট্রাক ড্রাইভার রত্নাবেলকে সারার ব্যাপারে সব কথা বলে দিয়েছিল। আর রত্নাবেল বলেছিল জীবার মাকে। এজন্য জীবার মা রত্নাবেলের সাথে মিলে সারাকে খুন করার প্ল্যান করে। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে প্রেজেন্টে জীবার কাছে। জীবা তখনও রিমান্ডে আছে। একদিন সে তার একজন বন্ধুর সহায়তায় জেলের ভেতরে একটি ফোন আনায়। সেই ফোন থেকে হেলথ মিনিস্টার মধু পান্ডেকে ফোন দিয়ে নিজের পরিচয় গোপন রেখে মধু পান্ডেকে বলে, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার পরে তোমার বংশের উত্তরাধিকার তোমার ছেলে, তাই না? কিন্তু তুমি কি জানো যে যাকে তুমি নিজের ছেলে বলছো সে আসলে তোমার ছেলে নয়, সে একটা নিচু জাতের মহিলার গর্ভে জন্ম নেওয়া ছেলে। এইসব শুনে মধু পান্ডে তেমন একটা পাত্তা না দিয়ে পাগলের প্রলাপ মনে করে ফোন রেখে দেয়। এরপর জীবা একইভাবে রত্নাবেল ও শক্তিবেলকে ফোন দিয়েও একই কথা বলে যে তারা যাকে নিজের ছেলে মনে করে বড় করেছে সে তাদের নিজের ছেলে নয়, তারা নিচু জাতের কোনো মহিলার গর্ভে জন্ম নেওয়ার সন্তান। রত্নাবেলা শক্তিবেলও তার কথা বিশ্বাস করে না। তাদেরকে বিশ্বাস করানোর জন্য জীবা তাদেরও তাদের সন্তানদের ডিএনএ রিপোর্টও তাদের কাছে পাঠিয়ে দেয়। এবার তারা তিনজনই অনেক চিন্তায় পড়ে যায় যে জাতপাতের জন্য তারা এতদিন ধরে লড়াই করে যাচ্ছে সে নিচু জাতের ছেলে কিনা তাদের ঘরেই বড় হচ্ছে। তাছাড়া তারাই বাচ্চাদের বাবা না হলে এদের বাবাই বাকে। গ্রামে এসব জানাজানি হলে তাদের মান সম্মান আর কিছু অবশিষ্ট থাকবে না। সিন আবারও সারার কাছে ফিরে আসে। রত্নাবেল ও জীবার মা মিলে সারাকে খুন করার চেষ্টা করে, কিন্তু সারা তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে গ্রামের বাকি লোকেরাও জেনে গেছে যে সারা ভিন্ন ধর্মের মেয়ে। মধু পান্ডে, রত্নাবেল ও শক্তিবেলের লোকেরা সারার পিছু নিলে সারা অনেক কষ্টে একটি ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে। প্রেগনেন্ট থাকায় তার অনেক কষ্ট হতে থাকে। এক সময় তার লেবার পেইন শুরু হয়। ক্ষেতের মধ্যেই সে একটি বাচ্চা জন্ম দেয়, কিন্তু মধু পান্ডের লোকেরা তার পিছু ছাড়ে না। সারাকে খুঁজে না পেয়ে তারা পুরো ক্ষেতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আর এই আগুনে পড়ে সারাও তার নিষ্পাপ ছোট বাচ্চা মারা যায়। এই প্রতিশোধ নিতে জীবা হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি নেয়। আর সুযোগ বুঝেই মধু পান্ডে, রত্নাবেল ও শক্তিবেলের ওয়াইফদের বাচ্চা ডেলিভারির সময় বাচ্চা বদলে দেয় আর অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের, যাতে সে তাদের দম্ভকে চূর্ণ করে দিতে পারে। যাই হোক, সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। রিমান্ড শেষে জীবাকে আবার কোর্টে তোলা হয়। কোর্ট চত্বরে জীবার কিছু মাস্তান টাইপের লোক দেখে বুঝতে পারে যে তারা তাকে মারার জন্য অপেক্ষা করছে। কোর্টে জীবার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় কোর্ট জীবাকে খালাস দিয়ে দেয়, কিন্তু জীবা জানতো যে জেল থেকে বের হলেই মতো লোকেরা তাকে মেরে ফেলবে। এই জন্য সে ইচ্ছে করে জজকে গালিগালাজ শুরু করে। এতে জজ রেগে গিয়ে জীবাকে আবারও জেলে পাঠায়। মধু পান্ডে তখন জীবাকে মারার জন্য জেলের ভেতরে কিছু লোক পাঠায়। একদিন তারা জীবার উপর হামলা করে। জীবার সাথে তাদের অনেক ফাইট হয়। জেলে থাকা এই লোকটি তখন জীবাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে তার সাথে নিয়ে যায়। মুভির শুরুতে আমরা জীবাকে যে লোকটিকে মেরে ট্রেন থেকে ফেলে দিতে দেখেছিলাম সেই লোকটি ছিল মধু পান্ডের লোক। সে জীবাকে মারতে এসেছিল, আর এর জন্য জীবা তাকে মেরে কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। মধু পান্ডে খবর জানতে পেরে অনেক রেগে যায়। সে নতুন প্ল্যান করে জীবাকে মারার জন্য। এবার সে ঠিক করে যে পরে শুনানির দিন কোর্টে নিয়ে আসার সময় জীবাকে তারা এনকাউন্টার করে মারাবে। সে এসপি কে ফোন দিয়ে কথা জানায়। এসপি প্রথমে মানা করলেও একজন মিনিস্টারের সাথে সে পেরে ওঠে না। এসপি এসআই রবিকে ডেকে এ কথা জানায়।
সে রবিকেই বলে যে কোর্টে নিয়ে যাবার সময় জিভাকে এনকাউন্টার করতে, কিন্তু রবি একজন নির্দোষ মানুষকে এনকাউন্টার করতে রাজি হয় না। এসপি তখন বলে, তুমি এই কাজ না করলে অন্য কাউকে দিয়ে করাতে হবে, আমার হাত পা বাঁধা, উপরের অর্ডার। রবি তখন জিভাকে এনকাউন্টারের জন্য রাজি হয়। শুনানির দিন রবি জিভাকে কোর্টে নিয়ে যাবার কথা বলে একটা শুনশান নীরব জায়গায় নিয়ে যায়। জিভাকে সেখানে গাড়ি থেকে নামালে জিভা বুঝতে পারে যে রবি তাকে এনকাউন্টার করতে চলেছে। রবি তার পিস্তল লোড করে, সে জিভাকে মারতেই যাবে, ঠিক তখনই মধু রবিকে ফোন দিয়ে নিষেধ করে যে সে যেন জিভাকে এনকাউন্টার না করে। তখন আমরা জানতে পারি যে একটি আননোন নাম্বার থেকে মধু পান্ডেকে জিভার একটি ভিডিও পাঠানো হয়েছে। সেই ভিডিওতে জিভা মধুকে বলছিল যে তার ঘরে বেড়ে ওঠা ছেলে তার নিজের ছেলে নয়, একটি নিচু জাতের ছেলে। এটি শুধু জিভাই জানে, কিন্তু সে যদি জিভাকে মেরে ফেলে তবে 3 মিনিটের মধ্যে এই ভিডিও ইন্টারনেটে চলে যাবে আর তা সারা দেশে ভাইরাল হয়ে যাবে। জিভা জানতো যে মধু এই কথা জানতে পারলে তাকে মেরে ফেলবে, এজন্য সে আগে থেকেই সব সেট করে রেখেছিল। যাই হোক, মধুর কথা মতো রবি জিভাকে এনকাউন্টার না করে কোর্টে নিয়ে আসে। কোর্টে শুনানি শুরু হলে জিভা বিচারককে বলে, জজ সাহেবা, ভগবান বড় না মানুষের জাত? বিচারক বলে, তোমার এই প্রশ্ন করার কারণ কি? জিভা তখন অনেক বছর আগে তাদের গ্রামের একটি ঘটনা বিচারককে শোনায়। অনেক বছর আগে এই গ্রামের একটি উঁচু জাতের ছেলে নিচু জাতের মেয়েকে বিয়ে করে। এতে গ্রামবাসী মিলে সেই মেয়েটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর থেকে গ্রামে খরা ও অনাবৃষ্টি শুরু হয়, অনেক লোক মারা যায় এতে। একজন তান্ত্রিক তখন গ্রামবাসীদের বলে যে তারা যে মেয়েটিকে খুন করেছিল তার অভিশাপে গ্রামে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এ থেকে বাঁচার উপায় হলো সেই মেয়েটির মূর্তি তৈরি করে পূজা করা। তার কথা মতো গ্রামের লোকেরা মেয়েটির পূজা শুরু করে, কিন্তু পূজা শেষে তারা আবার মেয়েটির মূর্তি ভেঙে ফেলে, কারণ মেয়েটি নিচু জাতের ছিল, তাই তার মূর্তি এই গ্রামে রাখা যাবে না। এই কাহিনী শুনে বিচারক জিভাকে বলে, তোমার কেসের সাথে এই গল্পের সম্পর্ক কি? জিভা বলে, সম্পর্ক আছে জজ সাহেবা। আমাদের সমাজে এখনো নিচু জাতের মানুষদের তুচ্ছ মনে করা হয়, তাদেরকে উঁচু জাতের লোকেরা মানুষ হিসাবে মনেই করে না। যাই হোক, জিভার বিরুদ্ধে এবারও বাচ্চা চুরির কোনো প্রমাণ না থাকায় কোর্ট তাকে খালাস দিয়ে দেয়। এরপর জিভা একটি অনাথ আশ্রমে যায়। তখন আমরা সেখানে সারাকে দেখতে পাই, তার চেহারায় আগুনে পোড়া দাগ। তখন আমরা জানতে পারি যে সেদিন আসলে সারা মারা যায়নি। চারদিকে খেতে যখন আগুন জ্বলছিল, ভেনিলা নামের একটি মেয়ে সারাকে অবস্থায় দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু সারাকে বাঁচাতে গিয়ে ভেনিলার নিজের গায়ে আগুন ধরে যায়। এতে আগুনে পড়ে ভেনিলা মারা যায়। এই কারণে সবাই মনে করে যে সারাই মারা গেছে। সারার চেহারাও আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল। অনেক কষ্টে সে এই অনাথ আশ্রমে আসলে আশ্রমের পরিচালক সারাকে আশ্রয় দেয়। এরপর অনেক কষ্টে সে জিভার সাথে যোগাযোগ করে, কিন্তু জিভা তাকে আর কখনো আশ্রমের বাইরে নিয়ে যায়নি। সারা এখানে থেকে অনাথ বাচ্চাদের পড়াশোনা শেখায়, আর জিভা সমাজের উঁচু জাতের লোকদের শিক্ষা দিতে হাসপাতালে চাকরি নিয়ে তাদের বাচ্চা বদলে দিতে থাকে, যাতে উঁচু জাতের বাচ্চারা নিচু জাতের মা বাবার কাছে বড় হয় আর নিচু জাতের বাচ্চারা উঁচু জাতের অবস্থানে গিয়ে পৌঁছাতে পারে। এদিকে মধু পান্ডেও সমাজের উঁচু শ্রেণীর লোকেরা জানে যে তাদের সন্তানরা নিচু জাতের সন্তান, কিন্তু তাদেরকে তারা না পারছে খুন করতে আর না পারছে বাড়ি থেকে বের করে দিতে। এর মাধ্যমে মধু তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিল যে মানুষের মধ্যে উঁচু জাত নিচু জাত বলে কিছু হয় না, আর তা যদি হতো তাহলে তারা নিজের সন্তানকে ঠিকই চিনতে পারত। এই ভেদাভেদগুলো সমাজে তৈরি করেছে, আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে। আল্লাহ হাফেজ।